কক্সবাজারে টানা বৃষ্টি ও পাহাড় ধসে গেল 5 দিনে 25 জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে কক্সবাজারের দুর্গত এলাকায়। সহায় সম্বল হারিয়েছে মানুষ। আজও সকাল থেকে টানা বৃষ্টি ঝরছে, এতে করে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানকার বন্যা পরিস্থিতির কি অবস্থা জানাবেন এবং মানুষ ত্রাণ পাচ্ছেন কিনা, কি দেখছেন? অদিতি, পরিবেশের যে বিরূপ প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ারই কিন্তু শিকার হচ্ছেন বা প্রতিক্রিয়াটা দেখছেন কক্সবাজার সহ পার্বত্য চট্টগ্রামের বৃহত্তর যে চট্টগ্রাম রয়েছে সেই চট্টগ্রামবাসী। এখানে আজকে সকাল থেকে টানা মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরিমাণ অনেক বেশি, ফলে যেটা ভাবা হচ্ছিল যে এই আজকে শনিবারের মধ্যে হয়তো বৃষ্টি কমে যেয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, সেই সম্ভাবনা এখন পর্যন্ত মনে হচ্ছে না। কারণ বৃষ্টির পরিমাণ এতই বেশি যে পানি বাড়ছে এবং যেহেতু বৃষ্টি হচ্ছে এবং উজানের পাহাড়ি ঢল রয়েছে, ফলে এখানে পানির পরিমাণটা কিন্তু সময় সাপেক্ষে বেড়ে যাচ্ছে এবং বন্যার অবনতি ঘটছে। এখানে যারা আছেন, আমরা কক্সবাজার সহ বান্দরবনে গেল কয়েকদিন যাবত দেখেছি যে মানুষজন তাদের যে ঘরবাড়ি রয়েছে সেগুলো ছেড়ে শেল্টার হোমে যেতে চাচ্ছেন না, ফলে এখানে আপনার ভুক্তভোগীর সংখ্যাটা বাড়ছে, মানে হতাহতের সংখ্যাটা বাড়ছে এবং এখানে খাদ্য সংকট রয়েছে, ঔষধ সংকট রয়েছে। বলছিলাম এগুলোর কারণ এখানে যে ত্রাণ সামগ্রী যা দেয়া হচ্ছে সেটা খুব অপ্রতুল। এবং আজকে দৈনিক পত্রিকারও সেই সংবাদে এসেছে, প্রধানমন্ত্রী, বিএনপি অ্যাক্টিভিস্ট সহ যারা এখানকার স্থানীয় এমপিরা রয়েছে তাদের প্রতি কিছুটা অখুশি হয়েছেন। কারণ এই যে আপনার দুর্যোগ, সেই দুর্যোগের মধ্যে জনপ্রতিনিধি সহ যারা রয়েছেন জনগণের পাশে থাকার কথা, তাদেরকে সেভাবে পাওয়া যাচ্ছে না। আমরা গেল কয়েকদিন যাবত দেখছিলাম এবং জনগণের একটা অভিযোগ রয়েছে যে পর্যাপ্ত ত্রাণ ব্যবস্থার তারা আওতায় আসছেন না, ফলে তাদের যে ভোগান্তি সেটা সময় সাপেক্ষে বেড়ে যাচ্ছে। বিশেষ করে যেহেতু আপনার টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী 2 দিনও এই ধরনের বৃষ্টি থাকতে পারে, ফলে তাদের মধ্যে কিন্তু যে বলছিলাম 6 দিন যাবত যেহেতু তারা ঘর থেকে বেরোতে পারছেন না, বাজারে খাদ্য উঠছে না এবং যেই পণ্যগুলো আসে বিভিন্ন জেলা থেকে বা শহর থেকে সেইগুলো কিন্তু পৌঁছাতে পারছেন না, ফলে তাদের যে মধ্যে যে খাদ্য সংকটটা সেটা তীব্র হচ্ছে এবং যেহেতু পানি বাড়ছে, পানির ফলে বিভিন্ন রোগ জীবাণু তাদের মধ্যে প্রবেশ করছে এবং বিভিন্ন অসুখে তারা ভুগছেন। কলেরা, ডায়রিয়ার মতো ভয়ঙ্কর অসুখ তাদের এখন লেগে আছে। এই ধরনের পরিস্থিতিতে যে তারা স্বাস্থ্যসেবা পাবে, সেই স্বাস্থ্যসেবাও কিন্তু ব্যাহত হচ্ছে এবং ওষুধ সংকট তো রয়েছে। আমরা এই যে জায়গাটি আছি সেটি একটু উজানের জায়গা কক্সবাজারে, তারপরে কিন্তু আমরা দেখছি যে এটা গতকাল পর্যন্ত যেই পরিস্থিতি ছিল তার থেকে বেশি অবনতি হচ্ছে, মানে সেটাও ডুবে যাচ্ছে এবং চকরিয়া, পেকুয়ার পরিস্থিতি আরও ভয়ঙ্কর। সেখানে মাতামুহুরী নদী আর যে আপনার বাঁধ রয়েছে, সে বাঁধগুলো অনেক ক্ষেত্রে ভেঙে গিয়েছে, পানি লোকালয়ে প্রবেশ করেছে। লোকালয়ে প্রবেশ করার কারণে আপনার যে মানুষের ভোগান্তি সেগুলো কিন্তু বেড়েছে এবং আমরা কিন্তু এখানে জেলা প্রশাসন সহ যারা বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা করে আসলে পাবো তাদের সাথে কথা বলছিলাম, তারাও বলছিলেন গেল কয়েকদিন যা আরও সামনে পরিস্থিতি একটু এরকমই থাকবে। আপনার মাতামুহুরী, সাঙ্গু নদীর যেহেতু অববাহিকায় এই জেলাগুলো অবস্থিত, এই জেলাগুলোতে তারা বলছেন যে সামনে বন্যা পরিস্থিতি আরেকটু অবনতি হতে পারে, আগামী 2 দিন সেই জায়গায় সতর্ক থাকতে বলা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনও কিন্তু দেখছিলাম যে যতটুকু পারছেন তারা করছেন, সেটা হয়তো অপ্রতুল জনগণের তুলনায় বা জনগণের যে সাফারিংস সেই জায়গায় সেটা অপ্রতুল, তারা চেষ্টা করছেন এবং জনগণও বলছিলেন যে কোনোভাবে তাদের এই দুর্যোগের জায়গা থেকে উঠানো যায় কিনা। এবং আরেকটি বিষয় খুব আলোচিত হচ্ছে, যখন আমরা দেখি যে সিলেটে বন্যা হয়েছে বা গত বছর 2024-এর যে ফেনীর বন্যা, তখন আসলে সারা দেশের মানুষ এই জেলাগুলোর জন্য আপনার ত্রাণ সংগ্রহ করেছে, দোয়া করেছে। সেই জায়গা থেকে চট্টগ্রামবাসীর, বিশেষ করে কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি এলাকার মানুষের মধ্যে এক ধরনের একটা অভিযোগ মোহন, আপনার কাছ থেকে আমরা সেখানকার পরিস্থিতি জানছিলাম, পাশাপাশি দুর্গতদের অবস্থাও আপনি জানাচ্ছিলেন, তাদের অভিযোগগুলো আমরা শুনছিলাম। ধন্যবাদ সেখানকার সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী মোহন ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটি ও বান্দরবানের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ, কোথাও কোথাও বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে। রাঙামাটিতে জেলার অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 20,000 মানুষ।
এই জেলায় এ পর্যন্ত 40টি আশ্রয় কেন্দ্রে ৩,৫০০ মানুষ আশ্রয় নিয়েছে। কোনো কোনো এলাকায় খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এদিকে টানা ভারী বর্ষণ, পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির কারণে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার মেয়াদ আরও বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 15 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য বন্ধ থাকবে। টানা অতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও ধসে 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে প্রায় 35,000 লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে 8 জন নিহত হয়েছে। 4 শতাধিক আশ্রয় কেন্দ্রে প্রায় 11,000 মানুষ আশ্রয় নিয়েছে। রাঙামাটির বাঘাইছড়ি থেকে সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, আপনি রাঙামাটির বিভিন্ন স্থান ঘুরে সংবাদ সংগ্রহ করছেন, কেমন দেখছেন অবস্থা এবং বাঘাইছড়ির অবস্থা বিশেষ করে জানতে চাই, সেখানকার কি পরিস্থিতি দেখছেন? এখন আছি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এবং এই পথ ধরেই কিন্তু সাজেক যাওয়া হয় এবং এই সাজেকের এই পথ ধরে আমরা আজকে যাওয়ার সুযোগ পেয়েছি। এর আগে কিন্তু আমরা এই পথ দিয়ে যেতে পারিনি, কারণ রাস্তাঘাটগুলো একেবারে তলিয়ে ছিল। এখন গতকাল থেকে পানির চেঙ্গি নদী এবং যে মাইনি নদী আছে সেই পানি কমলেও এই পানিগুলো কিন্তু নিম্নাঞ্চলগুলো যে আছে সেগুলোতে নতুন করে প্লাবিত করছে। তো উপরের দিকের পানি কমলেও নিচের দিকে আবার নতুন করে প্লাবিত হওয়ায় আসলে বন্যা পরিস্থিতির যে উন্নতি হয়েছে সেটা পুরোপুরি বলা যাবে না। তবে কিছু জায়গায় পানি নেমে যাওয়ার কারণে অনেকে আশ্রয় কেন্দ্র থেকে তাদের নিজের বাড়িতে ফেরত গিয়েছেন, আবার নিম্ন জায়গায় প্লাবিত হওয়ার কারণে সেখান থেকে আবার নতুন করে আশ্রয় কেন্দ্র গিয়েছেন। এখন এই যে পানির ঢল নেমেছে, এতে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি রাঙামাটিতে পাহাড় ধস হয়েছে, বিলাইছড়িতে 37টি পাহাড় ধস হয়েছে এবং কাপ্তায়ে প্রায় 32টি পাহাড় ধসের ঘটনা আমরা জেলা প্রশাসন থেকে দেয়া তথ্য অনুযায়ী জানতে পেরেছি এবং সব মিলিয়ে 125টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং পার্বত্য তিন জেলায় সব মিলিয়ে 9 জনের মৃত হওয়ার এই খবর আমরা পেয়েছি, যেখানে পাহাড় ধসেই ঘটনাগুলো বেশি ঘটেছে। এবং আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু নিয়মিত 3 বেলা খাবার সহ নিরাপদ পানি এবং অন্যান্য সব জিনিসপত্র তারা সরবরাহ করছে এবং আশ্রয় কেন্দ্রের যারা আশ্রয় গ্রহণকারী আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে যে তারা তাদের বাড়িঘরের সব জিনিসপত্র রেখে আশ্রয় কেন্দ্রে চলে এসেছে নিরাপদে, কিন্তু সেখানে তারা ভালো থাকলেও পরবর্তীতে এই দুর্যোগ পরবর্তীতে তারা কিভাবে তাদের জীবনটা বা তাদের ঘর বাড়িগুলো ভেঙে গেছে সেইগুলো কিভাবে মেরামত করবে সেই নিয়ে তারা একটু দুশ্চিন্তায় আছে। সেই সাথে যোগাযোগ ব্যবস্থা কিন্তু পুরোটাই ভেঙে পড়েছে। কোথাও কোথাও রাস্তায় এমনভাবে ভেঙে পড়েছে সেগুলো মেরামত করতে এখনো ওই ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না এবং মেরামত করতে কিছুটা সময় লাগবে এবং সেই মেরামত না হলে সেখানে যানবাহন চলাচল কিন্তু নিয়মিত হবে না, যার কারণে যেই যোগাযোগ বন্ধ থাকলে সবকিছুই বন্ধ থাকে, যার কারণে কিন্তু মানুষজন দুশ্চিন্তাগ্রস্ত আছেন। আমাদের সাথে আছেন আমাদের বাঘাইছড়ি প্রতিনিধি সুমন। আমরা তার কাছে জানতে চাইবো যে এখানকার রাস্তাঘাট সহ সার্বিক অবস্থাটা কেমন আছে, আপনি কেমন দেখছেন? আপনি তো এখানে কাজ করছেন নিয়মিত। জি সবুজ, আপনি যেমনটি বলছিলেন, আপনার বৃষ্টিপাত থেমে গেলেও আপনার এই বন্যার পানি নেমে যাওয়ার পরে আপনার যে ক্ষতচিহ্ন যে এর মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি। বাঘাইছড়ির যে মারিশা দিঘিনালা যে সড়কের সেই 3 কিলোমিটার এলাকা বড় একটি ধসের কারণে আপনার এই মুহূর্তে বাঘাইছড়ির সাথে সারা দেশের আপনার যান চলাচল বন্ধ রয়েছে। তো যে সড়ক ভেঙে গেছে এই সড়কটা মেরামতের উদ্যোগ এখন পর্যন্ত সড়ক জনপদ বিভাগ থেকে নেওয়া হয়নি। এছাড়াও আপনার যে বাঘাইছড়ি উপজেলার যে নিচু অঞ্চলগুলো আছে, উপর থেকে পানি নেমে গেলেও আপনার নিচে যে আমতলী, খেদারমারা, মাহিল্লা বা এই যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে আপনার নতুন করে প্লাবিত হওয়ার সংবাদ আমরা পাচ্ছি। এছাড়াও আপনার বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন আমেনা মার্জান, তার সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। তিনি আমাকে জানিয়েছেন আশ্রয় কেন্দ্র থেকে কিছু লোকজন সরে গিয়ে তাদের নিজের বাসা বাড়িতে যাচ্ছেন, কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার পরে আপনার যে ক্ষতটা মানে মানুষের বসত বাড়ির জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, রাস্তাঘাটগুলো অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ মানে ব্যাহত হয়েছে বাঘাইছড়িতে। সবুজ, অদিত, আপনি যেমনটা শুনছিলেন যে এখানে এখন দুর্যোগ পরবর্তী ব্যবস্থাটা আসলে নিয়েই সবাই দুশ্চিন্তায় আছে, তো সেই বিষয়গুলো নিয়ে এখন প্রশাসন যেন নজর দেয়, সাধারণ মানুষ এমনটাই প্রত্যাশা করছে। পার্বত্য এলাকায় জনজীবন বিপর্যস্ত, আমরা আসলে আমাদের সহকর্মীদের কাছ থেকে সেরকম খবরই জানছি। সবুজ, আপনাকে ধন্যবাদ সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য। সহকর্মী সবুজ মাহমুদ আমাদের সাথে যুক্ত ছিলেন রাঙামাটি থেকে। শনিবার ভোর রাত থেকে চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টি না হওয়ায় নগরীর বেশিরভাগ নিচু এলাকা থেকে পানি নেমেছে, তবে উপশহর ও উপজেলা পর্যায়ে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার সকাল 6টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে 27 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নগরীতে পানি নেমে গেলেও চট্টগ্রামের সাতকানিয়া, চান্দনাইশ, বাঁশখালী, লোহাগাড়া উপজেলার বিস্তীর্ণ অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।
এসব উপজেলায় জেলা ও স্থানীয় প্রশাসন ত্রাণ সরবরাহের চেষ্টা করলেও এখনও অনেক এলাকায় ত্রাণ পৌঁছায়নি। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিভিল প্রশাসনকে সহযোগিতায় কাজ শুরু করেছে সেনাবাহিনী। ত্রাণ পৌঁছানোর পাশাপাশি এসব উপজেলার পানিবন্দী মানুষকে উদ্ধার ও নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছে দিতে কাজ করছে সেনাবাহিনী। বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের অনুরোধে সেনা সদস্যরা বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চান্দনাইশ ও বাঁশখালী এই 4টি উপজেলা প্লাবিত হয়েছে। এর ফলে এসব এলাকার প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া ভারী মৌসুমী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও বন্যা দেখা দিয়েছে। চট্টগ্রামে বৃষ্টির তীব্রতা কম থাকায় নগরীর প্রধান সড়কে জমে থাকা পানি নেমে গেছে, তবে আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেখানকার পরিস্থিতি জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, নগরীর কোথাও জলাবদ্ধতা রয়েছে কিনা এবং বন্যা পরবর্তী কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? জেলা প্রশাসন কি বলছে? অদিতি, চট্টগ্রাম নগরীতে পানি আজকে নেই, যেহেতু বৃষ্টিপাত নেই, ফলে পানিও নেমে গেছে। কিন্তু চট্টগ্রাম সংলগ্ন যেসব উপজেলাগুলো রয়েছে সেগুলোর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, এর বাইরে হাটহাজারী, ফটিকছড়ি, এসব উপজেলাগুলোতে প্রায় 5 লক্ষ মানুষ এখন বন্যা কবলিত বা পানিবন্দী হয়ে আছে। সব জায়গায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। এখন আমি আছি চট্টগ্রামের সার্কিট হাউসে। এখানে কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলেছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ইকবাল হুসাইন। তিনি বলেছেন যে সরকারের প্রস্তুতি থাকলেও বন্যার ভয়াবহতার কারণে শতভাগ অঞ্চলে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। তিনি বলেছেন যে বন্যা দুর্গত এলাকায় প্রায় 500 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এর বাইরে প্রায় 650টি আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে প্রায় 25,000 বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে তিনি যেটা বলেছেন যে চট্টগ্রাম জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ মন্ত্রণালয় তারা সার্বিক প্রস্তুতি নিয়েছে। তাদের যথেষ্ট পরিমাণ খাবার, শুকনো খাবার, শিশুদের খাবার সবগুলি তাদের আছে এবং স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী তারা বরাদ্দ দিচ্ছেন। তবে যেহেতু অনেক জায়গায় এখনো পৌঁছানো সম্ভব হচ্ছে না, এই কারণেই ত্রাণটা শতভাগ জায়গায় না দেওয়া গেলেও সব জায়গায় অন্যান্য জায়গাগুলোতে বিভিন্ন যে সেবা দানকারী সংস্থা এবং জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, রেড ক্রিসেন্ট তাদের সহযোগিতা নিয়ে ত্রাণগুলো পৌঁছানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এবং আগামী 3 দিনের সফরে তিনি এখানে আসছেন। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম সহ কক্সবাজার, সেগুলো তিনি পরিদর্শন করবেন। এর বাইরে সরকারের পক্ষ থেকে আরেকটি বৈঠক এখন চলছে। চট্টগ্রামের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এখন একটি বৈঠক হচ্ছে। সেখানে আপনি খবরাখবর রাখছেন প্রণবেশ, নিশ্চয়ই এই সংক্রান্ত তথ্যগুলোও আমরা জানবো পরবর্তী সংবাদে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর নিয়ে সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। 2024 সালের আগস্ট মাসের সেই ভয়াবহ বন্যার ক্ষত এখনও শুকায়নি ফেনীবাসীর। এরই মধ্যে আবারও বন্যার পূর্বাভাসে আতঙ্ক তৈরি হয়েছে পুরো জেলা জুড়ে। আকাশে ঘন মেঘ আর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধির খবরে নদীপাড়ের মানুষের চোখে মুখে এখন কেবলই অনিশ্চয়তা। জহিরুল হক মিলুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2 বছর আগের বন্যার ভয়াবহতা এখনো জলজলে ফেনীবাসীর কাছে। সেদিনের ক্ষত এখনো শুকায়নি তাদের মন থেকে। এরই মধ্যে ফের বন্যার পূর্বাভাস দুশ্চিন্তায় ফেলেছে বাসিন্দাদের। বিশেষ করে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সোনাগাজীর বাসিন্দারা পড়েছেন চরম দুশ্চিন্তায়। আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 12 জুলাই পর্যন্ত দক্ষিণ পূর্বাঞ্চল ও ভারতের ত্রিপুরায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ফেনী জেলার নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ফেনীবাসীর অভিযোগ, গত বন্যার পর বাঁধের অনেক জায়গা স্থায়ীভাবে মেরামত করা হয়নি। লোক দেখানো সংস্কারের কারণে এবারের পাহাড়ি ঢল সামলানো যাবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন।
এখানে পানিগুলা নিষ্কাশন হবার মতো জায়গা এরকম নাই। মুহুরী নদীর আঁকা বাঁকা যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো যদি স্ট্রেট কাট একদম সোজা করে যদি এটারে সংস্কার করে, তাহলে আপনার মনে হয় না বন্যায় আর এদিকে ক্ষতি করবে। সরকারের কাছে এই পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা মানে এটা দাবি জানাই, যাতে এই মুহুরী নদীর বাঁধগুলা টিকসইভাবে আঁকা বাঁকা সোজা করে দিই, যাতে পানিগুলা দ্রুত নিষ্কাশন হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানি ও আবহাওয়ার পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। এই বছর বন্যার প্রস্তুতি হিসেবে আমাদের বিভিন্ন বাঁধের কোথায় কি অবস্থা সেটা আমরা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া আমাদের স্টকে জিও ব্যাগ মজুদ এবং সিনথেটিক ব্যাগ মজুদ থাকবে, যাতে তাৎক্ষণিক কোথাও কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেটা যেন তাৎক্ষণিক আমরা কাজ করতে পারি আর কি। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক বলছে, বন্যার পরিস্থিতি মোকাবেলায় জেলা ও উপজেলায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার পাশাপাশি জরুরি উদ্ধার কাজ ও ত্রাণ মজুতের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের টোটাল জেলাতে 80টি স্থায়ী আশ্রয় কেন্দ্র রয়েছে এবং পাশাপাশি 144টি আমরা অস্থায়ী আশ্রয় কেন্দ্র খুলেছি এবং সেগুলো আশ্রয় কেন্দ্রগুলো আমাদের তালিকা সহকারে আমাদের তালিকা করা হয়েছে এবং এই যে বন্যা আক্রান্ত যে জনপদগুলো আছে সেই জনপদগুলো থেকে মানুষকে উদ্ধার করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক টিম ইতিমধ্যে আমাদের উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক টিম তৈরি হচ্ছে। গেলবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হন জেলার কমপক্ষে লাখো মানুষ। শাকিলা সিথি, ৭১। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এই মুহূর্তে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যন্ত্রপাতি আছে, জনবল নাই, পোস্ট আছে, মানুষ নাই। মাঠ পর্যায়ের সেই বাস্তবতা তুলে ধরার জন্য সুনামগঞ্জের প্রত্যন্ত উপজেলা শাল্লার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা। একটু ইন্টারাপ্ট করে আমি একটু আগে যে শুনলাম, লাস্ট যে বক্তব্য শুনলাম, যার রেফারেল সিস্টেম যেটা বললো, এটা কি ওই যে ইউকেতে যে জিপি সিস্টেম আছে ওই টাইপের তো কিছু? এটা তো ভাই আপনাদেরকে করতে হবে। আর এই জিনিসটা আপনাদেরকে যদি আপনারা একমাত্র, আমি আমার কাছে যেটা ধারণা বুঝি, যেটা আমি, আপনারা যদি, আমরা গভর্নমেন্ট থেকে পলিটিশিয়ানরা আমরা রেডি আছে, কিন্তু এটা তো আপনাদেরকে এগ্রি করতে হবে করার জন্য। আপনাদেরকে এগ্রি করতে হবে, বিশেষ করে বড় ডাক্তার যারা আছেন আপনাদেরকে এগ্রি করতে হবে যে হ্যাঁ আমরা রেফারেল সিস্টেমে যাব। আমি বলতে চাচ্ছিলাম না কথাটা, বাট এখন না বলেও থাকতে পারলাম না এটা এই সিস্টেমটা। এবং স্বাভাবিকভাবে ভোটের জন্য আমি যদি গ্রামে যেতে পারি, তাহলে চিকিৎসা দেওয়ার জন্য পবিত্র দায়িত্ব হিসেবে আপনি কেন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যাবেন না, তাই না? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার মনে হয় যে আমরা ধীরে ধীরে ওই জায়গায় যেতে পারি যেন টারশিয়ারি হাসপাতালের বহির্বিভাগে রেফারেল ছাড়া রোগী যেন না দেখা হয়, এবং এই ব্যাপারে হয়তো আমরা একটা নীতিগত সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাল্লার মতো একটা অত্যন্ত দুর্গম এলাকার পরিস্থিতি নিয়ে আসছে ডক্টর দেবব্রত আইচ মজুমদার। ডাক্তার দেবব্রত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রশ্নোত্তর পর্বে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি শুনছিলাম। রাজধানীর পাইকপাড়ায় র‍্যাব ৪-এর সদর দপ্তরে পলাতক আসামি গ্রেপ্তার নিয়ে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার হিউম্যান রিসোর্সকে ঠিক করতে না পারি, আমি একজন পলাতক আসামিকে দারুসালাম থানা থেকে আমাদের র‍্যাব 4-এর একটি চৌকস দল গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি এবং মামলার এজাহার পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আবদুল্লাহ শিকদার গোপালগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে গত 23 ডিসেম্বর 2023 থেকে কাশিমপুর কারাগারে বন্দী অবস্থায় ছিল। 5 আগস্টের পরে যে উদ্ভূত পরিস্থিতি, সহিংসতার মধ্যে 6 আগস্ট সকালে সেখানকার যে কারাবন্দীরা দলবদ্ধ হয়ে সেখানে পলায়নের চেষ্টা করে এবং সহিংসতা শুরু করে। তারা সেখানে বিভিন্ন ধরনের সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর করে এবং সেখানকার যে কারারক্ষীদের তাদেরকে জিম্মি করার চেষ্টা করে। এক পর্যায়ে আমাদের যে গ্রেপ্তারকৃত আসামি আবদুল্লাহ শিকদার এবং অন্যান্য আসামিরা বৈদ্যুতিক পিলার ভেঙে একটি মই তৈরি করে এবং এই মইয়ের সাহায্যে তারা যে কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায় এবং বিপুল সংখ্যক তার সাথে সহযোগী সহ তারা পালিয়ে যায়।
এবং এই সংক্রান্তে জেল কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি মামলা রুজু করে এবং এই মামলা রুজু হওয়ার পরপরই আমাদের র্যাব-4 দীর্ঘদিন থেকে আমরা ছায়া তদন্ত শুরু করি যে এই মামলায় যারা পলাতক আসামি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং এক পর্যায়ে আমরা নিশ্চিত হই যে গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আমাদের দারুস-সালাম থানাধীন এলাকায় আত্মগোপনে আছে এবং সেই প্রেক্ষিতে গতকাল 10 জুলাই আমরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করি এবং তাকে গ্রেপ্তারে জিজ্ঞাসাবাদে যেটা জানা যায় যে সে 2021 সালের 7 অক্টোবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় তার সুদের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে তার প্রতিবেশী লুৎফর রহমানকে তার 2 সহযোগীকে হাতুড়ি এবং কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। সেই চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।